এটা একটা বোর্ডের প্রশ্ন। এখানে একটা দ্রবণ আর এই পাশে আরেকটা দ্রবণ। এটা হলো আর নাইট্রেট, মানে এই আর দিয়ে কি বোঝায়? এটা একটা লবণ, মানে এটা সোডিয়াম নাইট্রেট হতে পারে, পটাশিয়াম নাইট্রেট হতে পারে। এই তো নাইট্রেটের যোজনী এক, আর এর যোজনীও এক, এটা আমরা বুঝতে পারি। তাইলে আর এটা হলো কিউসিএল। এখানে এইটাও আরেকটা লবণ, তার এই দ্রবণের ঘনমাত্রা দেয়া আছে, আয়তন দেয়া আছে, তাপমাত্রা দেয়া আছে। আবার এখানেও দ্রবণের ঘনমাত্রা দেয়া আছে, আয়তন দেয়া আছে। এখন এই দুই দ্রবণ একসাথে যদি আমি সি পাত্রে যুক্ত করি তাইলে কোনো অদক্ষেপ পড়বে কিনা। আচ্ছা, এখানে দেখো এই সব তিনটা পাত্রের তাপমাত্রা একই, 27°C। অর্থাৎ তাপমাত্রা এখানে কোনো ফ্যাক্টর না। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে এই আরসিএল মানে কি? এই দুটো বিক্রিয়া করে আরসিএল তৈরি হবে না? আর নাইট্রেট প্লাস কিউসিএল এই দুটো যুক্ত করলে কি হবে? একটা বিক্রিয়া হবে, এবং বিক্রিয়া হয়ে তৈরি হবে আরসিএল তৈরি হবে। এখন এই আরসিএল এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে। আরসিএল এর কি দেয়া আছে? দ্রাব্যতা দেয়া আছে। তারপরে আর নাইট্রেটের কি দেয়া আছে? দ্রাব্যতা দেয়া আছে, আর এটার হলো দ্রাব্যতা গুণফল দেয়া আছে, তাই না? এখন আমরা আমাদের এই অঙ্কটা করতে হবে। এখানে দেখো প্রশ্ন 1 আর 2, এটা হলো এ পাত্রে আর নাইট্রেটের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। এইখানে আমরা দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে পারবো না? পারবো? কিভাবে? এই যে KSP অফ আরসিএল ইজ ইকুয়াল টু কি? এগুলোর ওই যে মোলার ঘনমাত্রা। তাইলে এইটা যদি এস হয় তাইলে এইটাও এস স্কোয়ার হবে। এস এর মান দেয়া আছে, আমরা পারবো না এটা? স্যার পারবো। হ্যাঁ, এখানে এস এর মানটা তো অলরেডি দেয়া আছে, এস এর মান বসাইলে এটা আমরা পেয়ে যাব। তারপরে বলছে যে সি পাত্রে, অর্থাৎ এ পাত্রের দ্রবণ আর বি পাত্রের দ্রবণ আমরা সি পাত্রে যদি মিলাই তাইলে কোনো অদক্ষেপ পড়বে কিনা। হ্যাঁ, তাইলে এটা আমরা কিভাবে ইয়ে করব? এইখানে সি পাত্রে কি করব? এই আরসিএল এর সি পাত্রে যে জিনিসটা তৈরি হবে সেটা হবে আরসিএল, কিউ আর নাইট্রেট প্লাস কিউসিএল। এই দুটো বিক্রিয়া করে কি তৈরি হবে? স্যার এখন বোঝা যায়। আচ্ছা আচ্ছা, এখন দেখো আচ্ছা, এইখানে আর নাইট্রেট এবং কিউসিএল এই দুটো বিক্রিয়া করে কি তৈরি হবে? বিক্রিয়াটা কি হবে? যেমন দেখো আর নাইট্রেট, আর NO3, RNO3 প্লাস কিউসিএল তাইলে সমান সমান কি হবে বলো দেখি? এখানে আরসিএল প্লাস আর কি হবে? কিউ নাইট্রেট, তাই না? কিউ নাইট্রেট হয়ে যাবে। তাইলে এখন এই আরসিএল এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে, তো এটার আয়নিক গুণফল আমরা বের করব। তো এখন দ্রবণে আর আয়নের ঘনমাত্রা কি হবে? আচ্ছা, এখানে একটা সমাধান করা একটা জিনিস আমি দেখাইলে তোমাদের ভালো হবে। এটা তোমরা নিজেরা করবে। এখানে আমরা কি করব? আরসিএল এর আয়নিক গুণফল বের করব। যদি আয়নিক গুণফল তার দ্রাব্যতা গুণফলের চেয়ে বড় হয় তাইলে অদক্ষেপ পড়বে, আর যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের চেয়ে ছোট হয় তাইলে অদক্ষেপ পড়বে না। এইটা
এখন এখানে এই যে দেখো আরসিএল আমি বের করেছি, আমি এটার ফলাফলটা লিখে রাখছি। তাহলে দেখো এই কিউ আয়নিক গুণফলটা আরসিএল এর কত 1.73 ইন্টু 10⁻³ আর এইখানে দেখো এটা হলো 10⁻⁻6। তাইলে এই কিউ আর আরসিএল কি এটার চেয়ে বড় না? এই কিউআইপিটা কত? হ্যালো হ্যালো, এই যে কিউআইপি আমরা বের করে রাখছি, আমি এটার হিন্টসটা। জি স্যার। এই কিউআইপি কি এই কেএসপির চেয়ে বড়? বড় না? এটা হলো 10⁻³ আর এটা হলো 10⁻⁶। 6। হ্যাঁ স্যার, এটা বড়। পাওয়ার যার ছোট হবে সে বড় রাশি। তাইলে এখানে আমি কিউআইপি কেএসপি চেয়ে কি পাই? বড় পাই, অর্থাৎ পদক্ষেপ পড়বে। আচ্ছা, এই পরের গাণিতিক সমস্যা 7টা দেখো, 7। এইটাও একটা বোর্ডের প্রশ্ন। গাণিতিক সমস্যা 7। এখানে দেখো পাত্র 1 পাত্র 2। পাত্র 2 এ দেওয়া আছে কি ab² দ্রবণ, A3B2 দ্রবণ, আর এটাতে দেয়া আছে XY² দ্রবণ। আচ্ছা, আর এইখানে দ্রবণের আয়তন দেয়া আছে, এটারও দ্রবণের আয়তন দেয়া আছে 75 মিলি, আর এটা হলো 125 মিলি, আর এইটা হলো তার দ্রবণের ঘনমাত্রা S, এইটারও ঘনমাত্রা দেয়া আছে। আর এইখানে দেখো এই দুই দ্রবণে বিক্রিয়া করে কি তৈরি হবে? এই বিটা যাবে Y এর সাথে আর Xটা যাবে A এর সাথে, তাই না? তাইলে এখানে বি এর যোজনী কত বলো দেখি? বি এর যোজনী 3 না? জি স্যার। আর এর যোজনী 2। এর যোজনী 2। আর এইখানে Y এর যোজনী কত? 1। 1, রাইট। তাইলে বি আর Y যদি যুক্ত হয়, না এ আর Y যদি যুক্ত হয়, তাইলে যৌগটা কি হবে? AY2 হবে না? জি স্যার। AY2 হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো, এখন প্রশ্ন হলো পাত্র 1 ও 2 এর মিশ্রণে B3 আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। এইখানে এই দুটো এই পুরো মিশ্রণটা যদি আমি একসাথে করি তাইলে এগুলো আয়নিত হবে। যেমন দেখো এখানে এই পাত্রে এই যৌগটা আয়নিত হয় কি হবে? এটার 3 মোল, এটার 2 মোল তৈরি করবে, তাই না? জি স্যার। 3 মোল আর 2 মোল তৈরি করবে। তাইলে এখন দেখো 75 ml এত মোলার A3B2 দ্রবণ ইজ ইকুয়াল টু কি হবে? 75। এখানে আমরা এই জিনিসটা যদি ভাঙে, এইটার 1 মোলের জন্য এটা 3 মোল হয়, এটার 1 মোলের জন্য 3 মোল হয়। তাইলে এখানে কি হবে? 3 দিয়ে গুণ হয়ে যাবে না মোলারিটি? 3 মানে 3 গুণ A প্লাস আয়ন হবে, A2 প্লাস আয়ন হবে। তাইলে 3 দিয়ে এই রাশিটাকে গুণ করলে আমরা এটা পেয়ে যাই। এখানে B2 হবে কত? B2 হবে দ্বিগুণ, তাই না? এই যে সমীকরণটা, এটা কি বুঝতে পেরেছো তোমরা? আবার একটু দেখো, যেমন দেখো এইটার 1 মোল থেকে এইটার 3 মোল, এইটার 2 মোল তৈরি হয়, ঠিক আছে? তাইলে এইটার যদি 75 ml নেই এত মোলার, তাইলে এইটা হবে 75 ইন্টু 3 গুণ এই আয়নটা, আর এটা হবে 75 ইন্টু দ্বিগুণ। এটা কি বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলবেন একটু? আমরা যদি এই যৌগটাকে ভাঙাই তাইলে কি পাই? A প্লাস আয়ন কয়টা পাই? 3টা। জি আর স্যার। B3 আয়ন পাই 2টা, ঠিক আছে? তাইলে এটার 1 মোলের জন্য এটার 3 মোল হবে, এটার হবে 2 মোল, ঠিক আছে?
এখন এইটা যদি স্যার। 75 ml, এইখানে কত ml দেয়া আছে? এটা 75 ml না? জি স্যার। 75 ml এত মোলার। তাইলে 75 ml এত মোলার এই যৌগটা, ওই যে প্রথম যৌগ এইটা, তাইলে কি হবে? এ আয়ন কত হবে? 75 ml এ আয়ন 3 গুণ হয়ে যাবে না? জি স্যার। আর বি আয়ন কি হবে? দ্বিগুণ হবে, 2 গুণ হয়ে যাবে। তাই না? 75 জি ml স্যার। থাকলো, সবগুলোর আয়তনই 75 ml, তাই না? এখন এখন দেখো 3 দিয়ে গুণ করলে আমি ওইটাকে এই রাশিটা পাই, আর 2 দিয়ে গুণ করলে আমরা এই রাশিটা পাই। জি স্যার। এই গুণফলটা নিচে লিখছি, আর কিছুই নাই এখানে। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখো, তাইলে পাত্র 1 ও 2 এর মিশ্রণে এখন চাপাই দিও। শোনো, পাত্র 1 আর 2 যদি আমরা একসাথে মিশাই, তাইলে মোট আয়তন কত হবে? এখানে এইটা হলো 75 ml আর এটা হলো 125 ml। হ্যালো, 200 ml হবে স্যার। হ্যাঁ, তো তাইলে 200 ml হয়ে যাবে না? তো 200 জি ml এ স্যার। এখানে এ আয়নের ঘনমাত্রা কত, বি আয়নের ঘনমাত্রা কত, তারপরে এইটা আমরা বের করতে পারবো, তাই না? তো এখন দেখো জি এখানে, স্যার। তাইলে এই মিশ্রণের আয়তনটা কত? V1 প্লাস V2। আর মিশানোর আগে এই বি আয়নের ঘনমাত্রা কত ছিল? S1। আর আয়তন ছিল কত? ওই S1টা কোনটা দেখো তো, S1টা হলো যে এইটা, আমরা তো জি বি স্যার। আয়নেরটা হিসাব করব। জি স্যার। তাহলে বি এই আয়ন আয়নের, হলে তো আমরা হ্যাঁ, বি আয়তনের S1 হলো 0.07 মোলার, আর আয়তনটা হলো V1 হলো 75 ml, তাই না? তো এইটাকে যদি আমি 125 ml আয়তনে রাখি, তখন তার ঘনমাত্রা কি হবে? বুঝতে পেরেছো? তাইলে কোনো একটা জিনিসের ঘনমাত্রা হলো S1 V1 বাই মিশ্রণের আয়তন, মানে মিশানোর আগের ঘনমাত্রা ইন্টু আয়তন বাই মিশানোর পরে তার আয়তন। তাইলে এই যে 200 দিয়ে 0.07 ইন্টু এইটা, এই 200 দিয়ে গুণ করলে আমরা মিশ্রণের মধ্যে এইটা একটা উত্তর হয়ে গেছে। এই যে এইখানে দেখো এই জিনিসগুলো দেয়া আছে, পাত্র 1 এ বি আয়নের ঘনমাত্রা হলো এত, আয়তন হলো এত, আবার 1 ও 2 এর মিশ্রণের মোট আয়তন কত? V1 প্লাস V2 ml। তাইলে এই 200 ml অর্থাৎ মিশ্রণে B3 মাইনাস আয়নের যে মোলার ঘনমাত্রা, সেটা হবে এটা। আচ্ছা, এরপরে পরের প্রশ্নটা কি ছিল? পরের প্রশ্নটা ছিল পাত্র 1 ও 2 এর মিশ্রিত দ্রবণে কোনো অদক্ষেপ পড়বে কিনা। আচ্ছা, এখন তাইলে আমরা এই পাত্র 1 ও 2 এর মিশ্রণে যেই জিনিসটা তৈরি হবে সেটা হলো KY²। বুঝতে পেরেছো? বিক্রিয়া করে এই A3B2 এবং XY2 বিক্রিয়া করে কি তৈরি করবে? AY2। এই AY2 এর আয়নিক গুণফল আমরা বের করব। যদি আয়নিক গুণফল তার দ্রাব্যতা গুণফল তো দেয়াই আছে, দ্রাব্যতা গুণফলের চেয়ে যদি তোমার বেশি হয় তাহলে অদক্ষেপ পড়বে, আর নয়তো পড়বে না। আচ্ছা, আমরা এখানে দেখি, এই যে দেখো এখানে A3B2 এটা বিক্রিয়া করে এটা হবে, আর XY2 বিক্রিয়া করে আয়নিত হয় কি হবে? X2 প্লাস আয়ন টুয়াইস Y মাইনাস আয়ন। শোনো, পরীক্ষায় কিন্তু সরাসরি যৌগ না দিয়ে ABC দিবে, কারণ হলো যৌগ দিলে এটা বইয়ের থেকে কমন পড়ে যেতে পারে। বুঝতে পেরেছো? ও এই কারণে জি A স্যার। B C এইসব দিয়ে দিবে যাতে তুমি কমন না ফেলতে পারো। বুঝতে পেরেছো? এখানে P Q জি স্যার। X Y Z এইসব দিয়ে দিবে, মৌলগুলো লিখবে না। যেমন দেখো, এইটা একটা যৌগ হতে পারে, হ্যাঁ, তো যেমন এটা Al2O3 হতে পারে, অথবা এই এরকম হতে পারে। তো যাই হোক,
এটা সিম্বল আকারে দেয়া আছে। তাইলে এখন দেখো 75 ml এত মোলার এই দ্রবণকে আমরা যদি এখানে এ আয়নের ঘনমাত্রা কত, শোনো পাত্রে, স্যার হ্যাঁ বলো, শোনা যায় না কিছু ভালো। শোনা যায় না? রাখো না স্যার, এখন শোনা যায়। দেখো এই জিনিসটা একটু বুঝতে চেষ্টা করো। 75 ml এত মোলার এই দ্রবণটা কি হবে, এটা এ আয়নের ঘনমাত্রা কত হবে, 3 গুণ। জি স্যার। 3 দিয়ে গুণ করলে আমরা এটা পেয়ে যাব। আবার 125 ml এই দ্রবণে তোমার ওয়াই আয়নের ঘনমাত্রাটা কত হবে, এটা আমরা পেয়ে যাব। জি স্যার। আচ্ছা, যেই জিনিসটার অদক্ষেপ তৈরি হবে সেটা এ ওয়াই না, এখানে এক্স ওয়াই লিখছি আমি না? জি স্যার। এক্স না এ ওয়াই হবে, এটা হবে এক্স এক্স, এটা এটা হবে এ, এখানে এই জিনিসটা এক্স এর জায়গায় এ হবে। হ্যাঁ এক্স এর জায়গায় কি হবে, এ হবে। এ। হ্যাঁ আমরা এই ছবিটা দেখি, এই যে এ ওয়াই না, জি স্যার। শোনো এই যৌগটা এ কার সাথে যুক্ত হবে, ওয়াই এর সাথে। ওয়াই এর সাথে। শোনো বাঁ দিকের মৌলটা সবসময় ডান দিকেরটার সাথে যুক্ত হয়, আর এইটার বাইরেরটা এইটার ডানেরটা সবসময় ডানেরটা বায়ের সাথে যুক্ত হয়, এটা মনে থাকবে। জি স্যার। তাহলে কি হবে, এ ওয়াই স্কোয়ার তৈরি হবে, এই যে এটা এ ওয়াই টু তৈরি হবে, তাই না? তাহলে এখানে এখানে যে একটু ভুল আছে সেটা হলো এখানে এ হবে, এক্স হবে না। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো তাইলে আমি এখানে এ আয়নের ঘনমাত্রা, এই যে দেখো পাত্র 1 ও 2 এর মিশ্রণে এ টু প্লাস আয়নের ঘনমাত্রা কি হবে, তার মিশানোর আগের ঘনমাত্রা ইন্টু আয়তন আর মিশ্রণের আয়তন, এটা আমরা পেয়ে যাব না? জি স্যার, পাবো। আর ওয়াই এরটা তো এখানে আমরা পেয়ে গেছি, এই যে শুনো এই যৌগটা যদি ভাঙে এইখানে এক্স হবে না, এটা এটা এক্স না হয় কি হবে, এ হবে। আমি লিখে দিচ্ছি, এটা হবে এ, তারপরে এইখানে হবে এ টু প্লাস আয়ন, তারপরে এইটা হবে এ ওয়াই টু। তো তোমরা এগুলো কালেক্ট করে ইয়ে করবে, এই অঙ্কগুলো করবে, এগুলো বোর্ডের প্রশ্ন কিন্তু সলভ এটা। তাইলে দেখো এখানে ওয়াই টু এর মোলার ঘনমাত্রা, তাইলে এখন দেখো কিউ এ ওয়াই, হ্যালো, জি স্যার। কিউ এ ওয়াই টু কি ভালো বোঝা যাচ্ছে না? জি স্যার, ভালোই বোঝা যায়। আচ্ছা, এ ওয়াই টু এই এটা কি, এটা হলো আয়নিক গুণফল। এ ওয়াই টু এর আয়নিক গুণফলটা কি হবে, এটার মোলার ঘনমাত্রা আর এটার মোলার ঘনমাত্রার স্কোয়ার। এটা কেন স্কোয়ার হইলো বলতে পারো, এটা দুইটা হবে না? জি স্যার। তারপরে এই মানগুলো বসিয়ে আমি এখানে পেয়ে যাই আয়নিক গুণফলের মান। তাইলে এই আয়নিক গুণফলের মানটা 5 × 5 4 10⁻⁻7, এটা কি বড় না ছোট, এই দ্রাব্যতা গুণফলের চেয়ে ছোট। কেএসপি হইলো এইটা, তাই না? জি স্যার। তাহলে কেএসপি বড় আর কিউআই আয়নিক গুণফলটা ছোট। অতএব এটা কি অদক্ষেপ পড়বে না পড়বে না? স্যার পড়বে না। হ্যাঁ রাইট, এটা অদক্ষেপ পড়বে না। পড়বে না। এটা কি বুঝতে পেরেছো? এই যে মিশ্রিত করলে AI2 এর আয়নিক গুণফল এর দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করবে না,
ফলে অতিক্রম করতে পারে, এইটা তো বড়, এটা হলো ছোট, অতএব অতিক্রম ছোট। করতে পারবে না, ফলে মিশ্রণে y2 অদক্ষিণ। আচ্ছা এখানে x স্যার যদি রাশিটা স্যার হ্যাঁ স্যার বলো। একটা কোশ্চেন ছিল, স্যার যদি সমান হয় দুইটা তাহলে কি অদক্ষেপ পড়বে? না, সমান হলে তো এটা সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে, কোনো অদক্ষেপ পড়বে না। সমান অথবা ছোট হইলে কোনো অদক্ষেপ পড়বে না, এটাই। বড় হইলে শুধু অদক্ষেপ হবে। হ্যাঁ, দ্রাব্যতা গুণফলের নীতিটা হলো যে কোন একটা দ্রবণে যদি আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের চেয়ে তোমার বড় হয়, তাইলে অদক্ষেপ পড়বে, সমান অথবা ছোট হলে অদক্ষেপ পড়বে না। এটাকে আমরা বলি দ্রাব্যতা গুণফল নীতি। বুঝতে পেরেছো? জি আচ্ছা, স্যার। এরপরে আরেকটা অঙ্ক, এইটাও একটা বোর্ডের অঙ্ক, তোমরা এগুলো একটু সলভ করবে। এই অঙ্কটা একটু দেখো, এইটা রিসেন্টলি 2019 সালের একটা অঙ্ক। এটা এখানে দেখো তিনটা মৌল দেয়া আছে এক্স ওয়াই জেড, তাদের বহিঃশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস দেয়া আছে। জি স্যার। আচ্ছা, জেড এর বাইরের শেলে হলো 3s1, তাহলে এটা কি? এটা সোডিয়াম না? এটা কি বুঝতে জি স্যার। পেরেছো? জি ওয়াই স্যার। ওয়াই এর হলো 7টা ইলেকট্রন আছে, তাহলে এটা কি ক্লোরিন না? হ্যাঁ, এটা ক্লোরিন। আর এইটা কি হবে? এটা হবে কপার, এটা হবে কপার, তাই না? আচ্ছা, এখন বলছে এক্স ওয়াই দ্বারা গঠিত বর্ণহীন যৌগ বি। বর্ণহীন মানে কি? কপারের যোজনী যদি 1 হয় তাহলে ওই যৌগটা বর্ণহীন হয়, আর কপারের যোজনী যদি 2 হয় তাহলে সেটা কালারফুল হয়। বুঝতে পেরেছো? এক্স ওয়াই, এক্স এইটা তো কপার আমরা বুঝতে পারলাম, আর ওয়াইটা কি? ক্লোরিন। ক্লোরিন। হ্যাঁ, তাহলে কি হবে? কিউপ্রাস ক্লোরাইড হলে বর্ণহীন, আর কিউপ্রিক ক্লোরাইড হলে সেটা কি হবে? সেটা হবে কালারফুল। এখন এইটার উত্তরগুলো, প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটা কি? আমার একটা কোশ্চেন ছিল স্যার, সবসময় ঘনমাত্রার ক্ষেত্রে এস ভি ডিভাইডেড বাই ভি ওয়ান মানে এই সূত্রটাই কি ইউজ করব সবসময়? আমরা তো ঘনমাত্রা আরেকটা সূত্র মানে টেনে আমাদের করানো হয়েছে ঘনমাত্রা। ঘনমাত্রা শোনো, এখানে আমরা তো একটা পাত্রের মধ্যে মানে মেশানোর আগে এইখানে দেখো, এইটা হলো তার পূর্বের আয়তন, তাই না? আর মিশ্রণে গেলে এটা হলো মিশ্রণের আয়তন, ঠিক আছে? আচ্ছা, জি এই স্যার। মিশ্রণের আয়তন কত হবে বলো দেখি? এখানে মিশ্রণের আয়তন এই দুই পাত্রের আয়তন হবে না? হ্যাঁ স্যার। এটা হলো 20 মিলি আর এটা হলো 16 মিলি, তাহলে 20 আর 16 কত হবে? 36। হ্যাঁ, তো তাইলে এখন আয়তন বাড়লে কি হয়? ঘনমাত্রা কমে যায় না? হ্যাঁ স্যার। তো এখন এটা তো ভিন্ন যৌগ নয়, একই যৌগ, অতএব এখানে আমাদের সূত্রটা হলো S1V1 = S2V2। ঠিক আছে, তাহলে S2 = কি হবে? S1V1 সূত্রটা হলো, আমি আবার লিখে দেখাই, দেখো এইটা হলো তার একটা জিনিস, এখানে একটা আয়ন আছে, মনে করো এটা এ হলো একটা আয়ন, এ প্লাস আয়ন। এইটার আয়তনটা হলো তোমার V1, আর তার ঘনমাত্রাটা হলো S1। ঠিক আছে, এখন এটা মিশ্রণে চলে আসলো, এখানে মিশ্রণে আরো একটা জিনিস যোগ করলাম এখানে, এর সাথে এই দুইটা, এইটাও যোগ করলাম, এটাও যোগ করলাম, তাইলে এখন মিশ্রণের আয়তন কত হবে? মিশ্রণের আয়তন হলো V2। আর এইখানে তার ঘনমাত্রাটা কি একই থাকবে? আয়তন চেঞ্জ হয়ে গেলে ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে S2V2, তাহলে মিশ্রণে এ আয়নটার ঘনমাত্রা হবে S2, আর মিশ্রণে এ আয়নের আয়তন হবে মিশ্রণের আয়তন, তাই না? তাহলে হ্যাঁ স্যার। এখানে মিশ্রণের আয়তন কি? 20 আর ওই 16 মিলে এটা হবে না এখানে মিশ্রণের আয়তন? জি স্যার। হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন S1V1 = S2V2 লিখলে S2 কি হবে? S1V1/V2,
তো V2টা কি হুম। মিশ্রণ আয়তন না? Yes. যেমন দেখো এখানে এখানে আমি এই যে এটা এ আয়নের ঘনমাত্রাটা কি হবে, এটা মেশানোর আগে তার মোলার ঘনমাত্রা অ্যাকচুয়াল সূত্রটা কি ছিল, S1V1 = S2V2, এইটা হলো S2, এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যালো, এটা হলো S2 দিয়ে V2টাই কি মিশ্রণ আয়তন, মিশ্রণ আয়তনটা হলো মানে এ দ্রবণ এবং বি দ্রবণের আয়তন, তাই না? এই তো এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই প্রশ্নটা একটু দেখো, এখানে দেখো প্রশ্ন 1 এবং 2, এখানে XYZ 3টা মৌল দেয়া আছে, আরেকটা হলো XY দ্বারা গঠিত একটা বর্ণহীন যৌগ হলো বি। শোনো, সৃজনশীল প্রশ্ন তোমাকে ওই সরাসরি কোনো কিছু দিয়ে রাখবে না, এমন ভাবে দিবি যেটা বই পুস্তকে কিছু কোথায় খুঁজে পাওয়া যাবে না, নকল করা যাবে না। বুঝতে পেরেছো? এখন তুমি যদি বুঝতে পারো তাইলেই তুমি আনসার করতে পারবে। হ্যাঁ, তো এই প্রশ্নটায় দেখো 25°C তাপমাত্রায় বি এর সম্পৃক্ত দ্রবণে Y- আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। পারবে? বিটা কি? তাইলে বিটা এক্স আর ওয়াই এ মিলে বি হবে না? এটার উত্তরটা দেখো, এক্স ও ওয়াই দ্বারা গঠিত বর্ণহীন যৌগ বি, বি হলে এক্স ওয়াই। এই যে দেখছো কপার ক্লোরাইড, হ্যাঁ, স্যার। ইলেকট্রন বিন্যাসের উপরে বেসিস করে আমরা বুঝে ফেলি। এটা যে কপার, এটার ইলেকট্রন বিন্যাসই বোঝা যায়, এটা যে ক্লোরিন, এটা ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যায়, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখো XY একটি স্বল্পদ্রাব্য যৌগ, 25°C তাপমাত্রা, তার কেএসপি দেয়া আছে। তাইলে এটা যদি ভাঙে, এইটার এক অণু থেকে এটারও একটা হবে, এটারও একটা হবে, তাহলে এইটা এস, এস হলে এটাও এস, এটাও হবে এস। তাইলে এখন আমার বের করতে হবে এই এস এর মান। কি বের করতে হবে? এস এর মান বের করতে পারবো না? তো কেএসপি যদি দেয়া থাকে, কেএসপির মান কত হবে? এস স্কোয়ার হবে না? এই যে কেএসপি অফ বি ইকুয়াল টু এস স্কোয়ার হবে। এখান থেকে এস এর মান বের করতে পারলেই তো আমি এক্স এর ঘনমাত্রাও পাই, ওয়াই এর ঘনমাত্রাটাও পেয়ে যাব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পরের সমস্যাটা দেখো, প্রশ্ন 2 এর এখানে দেখো, এই দুটো দ্রবণকে যদি আমি একসাথে মেশাই, এই দুটো দ্রবণকে যদি আমি একসাথে মিশাই, তাহলে মিশ্রণের আয়তন 1 লিটার 1 লিটার। আচ্ছা, মিশ্রণের আয়তন তো দেয়া নাই, আমি ধরে নিছি যে এটা 1 লিটার, এটাও 1 লিটার, তাই না? এখন জি এখন স্যার। যদি মোলারিটি দেয়া থাকে, মোলারিটি মানে ঘনমাত্রা দেয়া থাকে, এটার মানে কি এত মোল পার লিটার, এটা বুঝতে পেরেছো? হ্যালো, স্যার জি স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম, এত দেরি করে। আচ্ছা, স্যার এরপরে নেট ছিল না। 1 মিনিট, এইটার ঘনমাত্রা এত মোলার মানে কি, এত মোল আছে পার লিটারে, তো অর্থাৎ এইটাও লিটার, এটাও লিটার, ঠিক আছে? তাইলে এই জি স্যার। দুটো মিশ্রণ যদি একসাথে করি তাহলে কি হবে? 2 লিটার হয়ে যাবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এখানে সমীকরণে আইসিই বলছি, আই মানে প্রাথমিক ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রায় ওয়াই এর ঘনমাত্রা ছিল না? হ্যাঁ স্যার। ওয়াই তো আমি যোগ করেছি, এইটাই নে এখানে যোগ করেছি, ওয়াই আয়নটা আমি এখানে যোগ করেছি, তাইলে ওয়াই আয়নের ঘনমাত্রা ছিল, ঠিক আছে? আর এখানে চেঞ্জ হবে কি, এখানে এখানে দেখো অতটুকু যদি এই এত মোল যদি চেঞ্জ হয়, তাইলে এইটা এতটুকু তৈরি হবে, এইটা হলো ওয়াই এর মিশ্রণে ওয়াই মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা। জি এই স্যার। তো তাইলে এখন দেখো এখানে 2 লিটার আয়তন হয়ে গেছে মিশ্রণে। হ্যাঁ স্যার। মোল সংখ্যা এখানে তো এইটার মোল সংখ্যা হলো 0.003 মোল, আর এটা হলো 0.004 মোল। তাইলে এই দুটো একসাথে যোগ করলে
মোট মোল সংখ্যা হবে 0.007 7 আর মোট আয়তন ইকুয়াল টু হবে 2 লিটার। লিটার। তাহলে মিশ্রিত দ্রবণে এই ওয়াই আয়নের মোলার ঘনমাত্রা হবে তার মোল সংখ্যা বাই লিটারে আয়তন। বুঝতে পেরেছো? এইখানেও তো ওয়াই আছে, আবার বাহির থেকেও আমি ওয়াই যোগ করেছি, তাই না? জি স্যার। তাইলে এখানে এই মিশ্রণে দেখো মোট ওয়াই এর মোল সংখ্যা হলো এইটা, আর মোট আয়তনটা হলো এইটা। তাইলে আমি মিশ্রণে ওয়াই, এই দুটোর মিশ্রণে ওয়াই আয়নের মোলার ঘনমাত্রা আমরা বের করে ফেলতে পারি। তাইলে মিশ্রিত দ্রবণে বি এর আয়নিক গুণফল ইকুয়াল টু কি হবে? এই যে দেখো, এটা তো আমরা জানি, বিটা যদি ভাঙে, বি তো এইটাই, তার এই আয়নগুলোর গুণফল, আয়নিক গুণফল আমরা পেয়ে যাই। কিন্তু আয়নিক গুণফল তো দেয়া আছে, দ্রাব্যতা গুণফল দেয়া আছে। তো দ্রাব্যতা গুণফল কি আয়নিক গুণফলের চেয়ে বড় না ছোট? এই যে আয়নিক গুণফল, এখানে দ্রাব্যতা গুণফল বড়, আয়নিক গুণফল ছোট। শোনো, দুইটার পাওয়ার যদি একই হয় তাহলে তখন সামনের যে রাশিটা বড় যার, সে বড়। হ্যাঁ স্যার। ঠিক আছে? তাইলে আমরা বলতে পারি যে মিশ্রিত করলে কি হবে, এটা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যাবে এবং কোনো পদক্ষেপ পড়বে না। জি স্যার। আচ্ছা, এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি আজকে লাস্ট দেখালাম। আমি আজকে আর একটু নতুন একটা অধ্যায় একটু দেখাবো। ঠিক আছে?